পৃষ্ঠা 87 continued. Poem at a glance. Basic information. Number of the sonnet, sonnet number 73, 73. Date of composition, রচনাকাল 1590s, 1590 দশক. Date of publication, প্রকাশনার তারিখ 1609, published by Thomas Thorpe without the consent of the poet. 1609 কবির অনুমতি ছাড়াই থমাস থর্প দ্বারা প্রকাশিত. শেক্সপিয়ার্স সনেটস ওয়্যার ডেডিকেটেড টু, শেক্সপিয়ারের সনেটগুলি উৎসর্গ করা হয়েছিল. কোট, মিস্টার ডব্লিউ.এইচ. দ্য অনলাই begetter of these ensuing sonnets. মিস্টার ডব্লিউ.এইচ এই সনেটগুলির একমাত্র প্রেরণাদাতা. টাইপ অফ দ্য পোয়েম, কবিতার ধরন, এ শেক্সপিয়ারিয়ান অর ইংলিশ সনেট, এ লিরিক্যাল লাভ পোয়েম, একটি শেক্সপিরীয় বা ইংরেজি সনেট, গীতিময় প্রেমের কবিতা. স্ট্রাকচার অফ দ্য সনেট, সনেটের গঠন, 3 quatrains and a final couplet, 3টি চতুষ্পদী কোয়াট্রেন এবং একটি সমাপ্তিসূচক দ্বিপদী কাপলেট. রাইম স্কিম, অন্তমিল প্রকৃতি, ABAB, CD, EF, GG, full stop. মিটার, ছন্দ, iambic pentameter. Each line contains 10 syllables accented alternatively. Iambic pentameter. প্রতি লাইনে 10টি সিলেবল বা দল থাকে যেগুলো একটির পর অন্যটি সজোরে উচ্চারিত হয়. স্পিকার, বক্তা. শেক্সপিয়ার, দ্য পোয়েট অ্যান্ড ফ্রেন্ড অফ দ্য ফেয়ার ইউথ, শেক্সপিয়ার নিজে, যিনি কবি এবং ফেয়ার ইউথের বন্ধু. পৃষ্ঠা 88. অ্যাড্রেসি, সম্বোধিত ব্যক্তি, এ হ্যান্ডসাম নোবেল ইয়াং ম্যান অফেন কল্ড দ্য ফেয়ার ইউথ, একজন সুদর্শন অভিজাত যুবক যাকে সাধারণত ফেয়ার ইউথ বা সুন্দর যুবক বলা হয়. সিকোয়েন্স, ধারা. ফেয়ার ইউথ সিকোয়েন্স, সনেট নাম্বার 1 to 126. ফেয়ার ইউথ সিকোয়েন্স, সনেট 1 থেকে 126. সেন্ট্রাল থিম, প্রধান বিষয়, লাইফ অ্যান্ড বিউটি ইজ ট্রানজিয়েন্ট, নো ওয়ান ক্যান এস্কেপ টাইমস wrath. This awareness strengthens love. জীবন ও সৌন্দর্য ক্ষণস্থায়ী, কেউ সময়ের প্রকোপ থেকে রক্ষা পায় না. এই উপলব্ধি ভালোবাসাকে শক্তিশালী করে. আদার থিমস, অন্যান্য বিষয়, এজিং, মর্টালিটি, বার্ধক্য, মরণশীলতা. টোন, বাচনভঙ্গি, পেনসিভ, মেলাঙ্কলিক অ্যান্ড আলটিমেটলি অ্যাকসেপ্টিং, চিন্তাশীল, বিষণ্ণ এবং শেষ পর্যন্ত স্বীকৃতিমূলক. লাইন্স, পংক্তির সংখ্যা 14 লাইন্স, 14টি. কি টেকঅ্যাওয়েজ, প্রধান শিক্ষণীয় বিষয়, মর্টালিটি ম্যাগনিফাইজ লাভস সিগনিফিকেন্স, মরণশীলতা ভালোবাসার তাৎপর্যকে বৃদ্ধি করে. এজিং অ্যান্ড ডিকে আর ন্যাচারাল অ্যান্ড ইনএভিটেবল, বাট লাভ ক্যান ডিফাই দেয়ার ইমোশনাল ওয়েট. বার্ধক্য ও ক্ষয় প্রাকৃতিক এবং অনিবার্য, কিন্তু ভালোবাসা এর মানসিক ভারকে অতিক্রম করতে পারে. দ্য পোয়েম আর্জেস রিডার্স টু চেরিশ রিলেশনশিপস কনশাসলি বিফোর টাইম ইরোডস দেম. কবিতাটি পাঠকদের সময়ের প্রভাবে হারিয়ে যাওয়ার আগেই সম্পর্কগুলোকে সচেতনভাবে লালন করতে উৎসাহিত করে. Shakespeare's imagery and symbolism don't just depict aging. They frame it as a catalyst for deeper love. শেক্সপিয়ারের চিত্রকল্প ও প্রতীক শুধু বার্ধক্যের চিত্রণই করে না, বরং এটিকে গভীরতর ভালোবাসার উৎস হিসেবে উপস্থাপন করে. প্যারাডক্স, the poem argues that love is heightened by awareness of death, a poignant twist on carpe diem. বৈপরীত্য, আবার পড়ছি, প্যারাডক্স,
The poem argues that love is heightened by awareness of death, a poignant twist on carpe diem. বৈপরীত্য কবিতাটি যুক্তি দেয় যে মৃত্যু চেতনা ভালোবাসাকে তীব্রতর করে। এটি কার্পে ডিএমের এক মর্মস্পর্শী বৈচিত্র্য। Sonnet 73 teaches that love burns brightest when we know it cannot last forever. সনেট 73 শিক্ষা দেয় যে ভালোবাসা সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে যখন আমরা উপলব্ধি করি এটি চিরস্থায়ী নয়। The beauty of love lies in its vulnerability. ভালোবাসার সৌন্দর্য এর ক্ষণস্থায়িত্বে নিহিত। Awareness of death enhances joy in the present. মৃত্যু চেতনা বর্তমান মুহূর্তের আনন্দকে বাড়িয়ে তোলে। Time erodes life but paradoxically strengthens emotional bonds. সময় জীবনকে ক্ষয় করে কিন্তু বিপরীতক্রমে মানসিক বন্ধনকে শক্তিশালী করে। ফাইনাল মেসেজ, লাভ ডিফাইজ টাইম বাই এমব্রেসিং ইট। চূড়ান্ত বার্তা, সময়কে মেনে নেওয়ার মাধ্যমেই ভালোবাসা সময়কে অতিক্রম করে। কি আসপেক্টস, গুরুত্বপূর্ণ দিক। কোট, ট্রানজিয়েন্স এনহান্সেস দ্য ভ্যালু অফ লাভ, আনকোট। দিস ইজ দ্য সেন্ট্রাল ফিলোসফি অফ দ্য পোয়েম। ক্ষণস্থায়িত্বই ভালোবাসার মূল্য বাড়ায়, এটি কবিতার কেন্দ্রীয় দর্শন। নেচার্স মেটাফর্স, বন্ধনী শুরু, অটাম, টুইলাইট, ফেডিং ফায়ার, বন্ধনী শেষ, সিগনিফাই নট জাস্ট ডিস্ট্রাকশন বাট অলসো ট্রান্সফরমেশন। প্রকৃতির রূপকগুলো শরৎ, গোধূলি, নিভন্ত আগুন শুধু ধ্বংস নয়, রূপান্তরেরও ইঙ্গিত দেয়। The concluding couplet carries a tone of hope instead of despair. সমাপ্তিসূচক দ্বিপদীতে হতাশার পরিবর্তে আশাবাদের সুর বর্তমান। After reading the poem, the reader should feel inspired to love their dear ones even more. কবিতাটি পড়ার পর পাঠক যেন নিজের প্রিয়জনকে আরও বেশি ভালোবাসতে অনুপ্রাণিত হয়। Information from the text. Sonnet 73 is also known as, quote, that time of year thou mayst in me behold, unquote. Sonnet 73, quote, that time of the year thou mayst in me behold, unquote, নামেও পরিচিত। Sonnet 73 is a Shakespearean or an English sonnet. সনেট 73 একটি শেক্সপিয়ারীয় বা ইংরেজি সনেট। সনেট 73 ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। সনেট 73 আয়াম্বিক পেন্টামিটার ছন্দে রচিত। দ্য রাইম স্কিম ইজ ABAB, CDCD, EFEF, GG, ফুল স্টপ। এর অন্তমিল প্রকৃতি হল ABAB, CDCD, EFEF, GG, দাঁড়ি। In Sonnet 73, the poet explores the themes of aging, mortality and In Sonnet 73, the poet explores the themes of aging, mortality and the passage of time. সনেট 73 কবি বার্ধক্য, মরণশীলতা এবং সময়ের প্রবাহের মতো বিষয়গুলি অন্বেষণ করেছেন। Quote, that time of year, unquote, refers to late autumn or early winter. Quote, that time of year, unquote, বলতে শরৎকালের শেষ অথবা শীতের শুরুকে বোঝায়। The sonnet explores the speaker's contemplation of his own mortality and the passage of time. সনেটটি বক্তার নিজের মরণশীলতা এবং সময়ের প্রবাহ সম্পর্কে চিন্তাভাবনা নিয়ে আলোচনা করে। পৃষ্ঠা 89। The first three quatrains evoke a sense of decay and fading vitality through the vivid imagery of autumn, twilight and a dying fire. প্রথম তিনটি চতুষ্পদী শরৎকাল, গোধূলি এবং নিভে যাওয়া আগুনের প্রাণবন্ত চিত্রকল্পের মাধ্যমে ক্ষয়প্রাপ্তি এবং ম্লান হয়ে যাওয়া প্রাণশক্তির অনুভূতি জাগিয়ে তোলে।
The final couplet expresses a tender and appreciative tone, suggesting the speaker's aging makes him even more cherished by his beloved. সমাপ্তিসূচক দ্বিপদীটি একটি কোমল ও গভীর প্রশংসাপ্রবণ সুর প্রকাশ করে, যা ইঙ্গিত দেয় যে বক্তার বার্ধক্য তাঁকে তাঁর প্রিয়জনের কাছে আরও বেশি মূল্যবান করে তোলে। Quote, "Yellow leaves," unquote, is an image of autumn. Yellow leaves বা হলুদ পাতা শরৎকালের একটি চিত্রকল্প। Death's second self is night or sleep. Death's second self বা মৃত্যুর দ্বিতীয় স্বরূপ বলতে রাত বা ঘুমকে বোঝায়। The speaker uses three metaphors to describe his aging. He is like bare autumnal tree with few yellow leaves hanging. He is like twilight that fades into night. He is like the glowing embers of a fire about to expire. বক্তা তাঁর বার্ধক্য বর্ণনা করতে তিনটি রূপক ব্যবহার করেছেন। তিনি একটি পাতাহীন শরৎকালীন গাছের মতো যেখানে কয়েকটি হলুদ পাতা রয়েছে। তিনি গোধূলির মতো যা রাতের অন্ধকারে মিলিয়ে যায়। তিনি একটি নিভে যাওয়া আগুনের জ্বলন্ত অঙ্গারের মতো যা শীঘ্রই নিভে যাবে। Awareness of the transience of youth is likely to strengthen their love. যৌবনের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে সচেতনতা তাঁদের ভালোবাসাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হয়। Word notes and annotations. First quatrain, lines 1 to 4. The speaker employs a metaphor from nature to characterize the nature of old age. The time of the year is conveyed through the image of yellow leaves. In nature, yellow leaves is a marker of late autumn or early winter. This autumn or winter is the final season of the year. By comparing aging to this final phase, the speaker highlights his state of decline. This metaphor conveys the harshness and emptiness of old age. The speaker's condition is like that of an autumnal tree where yellow leaves or none or few do hang and no birds sing. বক্তা প্রকৃতির একটি রূপকের মাধ্যমে বার্ধক্যের স্বরূপ ব্যাখ্যা করেছেন। হলুদ পাতা চিত্রকল্পের মাধ্যমে বছরের একটি বিশেষ সময়কে বোঝানো হয়েছে। প্রকৃতিতে হলুদ পাতা শরৎকালের শেষ বা শীতের শুরুকে নির্দেশ করে। এই শরৎ বা শীত বছরের শেষ ঋতু। বার্ধক্যকে এই শেষ পর্যায়ের সাথে তুলনা করে বক্তা তাঁর অবনতিশীল অবস্থাকে তুলে ধরেছেন। এই রূপক বার্ধক্যের কঠোরতা ও শূন্যতাকে প্রকাশ করে। বক্তার অবস্থা একটি শরৎকালের গাছের মতো, যেখানে হলুদ পাতা অথবা নেই অথবা সামান্য কিছু ঝুলে আছে এবং কোনো পাখি গান গায় না। দ্যাট টাইম অফ ইয়ার, লেট অটম অর আর্লি উইন্টার, শরৎকালের শেষ বা শীতেরাবজ শুরু। Behold, observe or notice. The speaker invites the listener, his friend, to observe his aging. লক্ষ্য করা, গভীরভাবে পর্যবেক্ষণ করা। বক্তা তার বন্ধুকে তার বার্ধক্য পর্যবেক্ষণ করতে আহ্বান জানান। Yellow leaves or none or few do hang. It gives the picture of a bare tree. Almost all the leaves have fallen. It suggests seasonal decay in nature. একটি প্রায় পাতাহীন গাছের চিত্র, প্রায় সব পাতা ঝরে পড়েছে, যা প্রকৃতিতে ঋতুগত ক্ষয় নির্দেশ করে। Shake against the cold. Shiver at the approach of winter. The word cold suggests physical weakness and vulnerability in old age. It highlights the march of time and the shadow of death over the speaker. শীতের আগমনে কাঁপা বন্ধনী শুরু। কোল্ড শব্দটি বার্ধক্যের শারীরিক দুর্বলতা ও সংবেদনশীলতাকে নির্দেশ করে, সময়ের গতি ও মৃত্যুর ছায়াকে তুলে ধরে। বন্ধনী শেষ।
Bare ruined choir. The boughs of the tree were the haunts of songbirds in summer, but now the birds have left their branches. It also evokes the picture of a deserted cathedral with no carols. The shifting of the poet's vision from leafless branches to abandoned church choirs deepens the theme of loss of youth and highlights emptiness and decay. গাছের ডালগুলো গ্রীষ্মে পাখির গানের আড্ডা ছিল, যা এখন পরিত্যক্ত। এটি কোনো গানবিহীন পরিত্যক্ত গির্জার চিত্রও মনে করিয়ে দেয়। পাতাহীন ডাল থেকে গায়ক দলবিহীন পরিত্যক্ত গির্জার দৃশ্যে রূপান্তর যৌবন হারানোর বিষয়বস্তুকে গভীর করে এবং শূন্যতা ও ক্ষয়কে জোরালোভাবে উপস্থাপন করে। সেকেন্ড কোয়াট্রেন, লাইন্স 5 to 8. The speaker conveys his condition of decline through the metaphor of twilight. Literally, twilight is the end of the day when the daylight fades into darkness. Symbolically, twilight in life marks the end of life. The poet imagines that when his friend will turn to him, he will discover in him the twilight of a day. Thus, he compares the process of aging to the twilight and suggests that old age is similar to twilight as it can be observed in him. The poet uses sunset as a symbol of the end of life and night as death. The image of fading of the sun at the approach of night emphasizes the gradual fading of youth as twilight turns to night by and by. পৃষ্ঠা 90। গোধূলির রূপকের মাধ্যমে বক্তা তাঁর ক্ষয়িষ্ণু অবস্থাকে প্রকাশ করেছেন। আক্ষরিক অর্থে গোধূলি হল দিনের শেষ ভাগ, যখন দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। প্রতীকীভাবে জীবনের গোধূলি জীবনের সমাপ্তিকে চিহ্নিত করে। কবি কল্পনা করেন যে যখন তাঁর বন্ধু তাঁর দিকে ফিরে তাকাবেন, তখন তাঁর মধ্যে একটি দিনের গোধূলি আবিষ্কার করবেন। এভাবে তিনি বার্ধক্যের প্রক্রিয়াকে গোধূলির সাথে তুলনা করেন এবং ইঙ্গিত দেন যে বার্ধক্য গোধূলির মতোই, যা তার মধ্যে প্রত্যক্ষ করা যেতে পারে। কবি সূর্যাস্তকে জীবনের সমাপ্তির প্রতীক এবং রাতকে মৃত্যুর প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। রাতের আগমনে সূর্যের আলো ম্লান হয়ে যাওয়ার চিত্রকল্পটি যৌবনের ধীরে ধীরে ম্লান হয়ে যাওয়াকে জোরালোভাবে উপস্থাপন করে, যেমন গোধূলি ধীরে ধীরে রাতে রূপান্তরিত হয়। Thou seest, SEEST, you see, you notice, তুমি দেখো, তুমি লক্ষ্য করো। Twilight, it is a transitional period when the daylight fades gradually and darkness descends on earth. It is the end of the day. Symbolically, it stands for the end of life and loss of youth. It represents the transition from life to death. গোধূলি যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে অন্ধকার নেমে আসে, এটি দিনের সমাপ্তি। প্রতীকীভাবে এটি জীবনের সমাপ্তি ও যৌবন হারানোর ইঙ্গিতবাহী। এটি জীবন থেকে মৃত্যুর রূপান্তরকে নির্দেশ করে। সানসেট, হিয়ার এন্ড অফ লাইফ, এখানে জীবনের সমাপ্তি। ফেডেথ, ডিক্লাইন্স স্লোলি, লুজেস ভিগার, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, প্রাণশক্তি হারায়। বাই অ্যান্ড বাই, গ্র্যাজুয়ালি, ইন ন্যাচারাল কোর্স, ধীরে ধীরে, প্রাকৃতিক গতিতে। ব্ল্যাক নাইট, এ মেটাফর ফর ডেথ, অ্যাজ ব্ল্যাক নাইট takes away daylight, so too does death take away life. It suggests inevitable end. মৃত্যুর রূপক, যেমন কালো রাত দিনের আলোকে কেড়ে নেয়, তেমনি মৃত্যু জীবনকে কেড়ে নেয়। এটি অনিবার্য পরিণতির ইঙ্গিত দেয়। সেকেন্ড সেলফ, স্লিপ অর নাইট, স্লিপ ইজ দ্য সফট ভার্সন অফ ডেথ। ঘুম বা রাত
ঘুম হলো মৃত্যুর পরিশীলিত সংস্করণ। রেস্ট suggests finality or ultimate end. Nothing can awaken one from death. চূড়ান্ত সমাপ্তি বা পরিণতির ইঙ্গিত। মৃত্যু থেকে কেউ জাগ্রত হতে পারে না। Third quatrain, lines 9 to 12. In this part, the speaker compares himself to such a fire that is slowly burning out. The flame of life, so long nourished by youthful vigor, is almost dying. There remain only ashes of that fire of life. The speaker's green youth has already burnt itself to ashes. The poet invites his friend to notice the loss of youth. Whatever fire remains will soon be consumed. This metaphor highlights the speaker's troubled thoughts about aging and death. As the fire goes out when the fuel is fully consumed, so is life lost when the youth is gone. এই অংশে বক্তা নিজেকে এমন একটি অগ্নিশিখার সাথে তুলনা করেন যা ধীরে ধীরে নিভে যাচ্ছে। যৌবনের প্রাণশক্তি দ্বারা দীর্ঘকাল লালিত জীবনের অগ্নিশিখা এখন প্রায় নিষ্প্রভ। সেই জীবনাগ্নির ভস্মই কেবল অবশিষ্ট রয়েছে। বক্তার সবুজ যৌবন ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গেছে। কবি তাঁর বন্ধুকে যৌবন হারানোর দিকে গভীরভাবে লক্ষ্য করতে আহ্বান জানান। যে সামান্য অগ্নিশিখা এখনও অবশিষ্ট আছে তাও শীঘ্রই নিঃশেষ হয়ে যাবে। এই রূপক বার্ধক্য ও মৃত্যু সম্পর্কে বক্তার অস্থির চিন্তাকে উদ্ভাসিত করে। জ্বালানি শেষ হলে যেমন আগুন নিভে যায়, তেমনি যৌবন চলে গেলে জীবনও বিলীন হয়ে যায়। Fire, reflection of life that is going to be lost. The speaker compares his life to such a fire which is burning out slowly but inevitably. অগ্নিশিখা, জীবন প্রদীপের প্রতীক যা ধীরে ধীরে নিভে যাচ্ছে। বক্তা তার জীবনকে এমন অগ্নিশিখার সাথে তুলনা করেন যা অনিবার্যভাবে নিষ্প্রভ হচ্ছে। Ashes of his youth. Youth has turned into ashes. It suggests that youth is gone, leaving only ashes. যৌবনের ভস্ম, যৌবন ভস্মে পরিণত হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে যৌবন বিলীন হয়ে গেছে, কেবল তার স্মৃতিচিহ্ন রয়ে গেছে। ডেথ বেড suggests the dying embers of life. It is a clear imagery of impending death. জীবনের নিভু নিভু করে জ্বলা শেষ অঙ্গারের প্রতীক। এটি আসন্ন মৃত্যুর স্পষ্ট চিত্রকল্প। এক্সপায়ার, লিটারালি বার্নিং আউট কমপ্লিটলি, সিম্বলিক্যালি স্ট্যান্ডস ফর ডেথ, নিঃশেষ হওয়া। আক্ষরিক অর্থে সম্পূর্ণরূপে নিভে যাওয়া প্রতীকীভাবে মৃত্যুকে নির্দেশ করে। কনজিউমড, সাস্টেইনড উইথ, life has completed its natural course by consuming experience and time. ব্যয়িত জীবন তার স্বাভাবিক গতিপথ সম্পন্ন করেছে অভিজ্ঞতা ও সময়কে ভোগ করে। Nourished, provided sustenance. What once gave energy to life is now exhausted, so life is declining. পুষ্ট, যা একসময় জীবনকে শক্তি জুগিয়েছে তা এখন নিঃশেষিত, ফলে জীবন এখন ক্ষয়প্রাপ্ত। Concluding couplet, lines 13-14. In the concluding couplet, the speaker defines the purpose of conveying his declining condition to his friend. He has the conviction that the perception of the poet's old age will strengthen their love. It also conveys the message that an awareness of the transience of life deepens love. চূড়ান্ত দ্বিপদীতে বক্তা তাঁর বন্ধুকে নিজের অবনতিশীল অবস্থা বর্ণনার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তাঁর দৃঢ় বিশ্বাস যে কবির বার্ধক্য সম্পর্কে উপলব্ধি তাঁদের ভালোবাসাকে আরও শক্তিশালী করবে। এটি এই বার্তাও বহন করে যে জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে সচেতনতা ভালোবাসাকে গভীরতর করে। দিস, দ্য লস অফ দ্য পোয়েটস ইউথ অ্যান্ড প্যাশন, কবির যৌবন ও আবেগের ক্ষয়। পারসিভেস্ট, understands, the listener understands the speaker's mortality. The speaker expects the realization
of impermanence of youth and beauty and the fleeting nature of life will strengthen their bond of love. তুমি উপলব্ধি করো। শ্রোতা বক্তার মরণশীলতা বুঝতে পারেন। বক্তা আশা করেন যে যৌবন ও সৌন্দর্যের অস্থায়িত্ব, পৃষ্ঠা 91, এবং জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতির উপলব্ধি তাঁদের প্রেমের বন্ধনকে শক্তিশালী করবে। লাভ মোর স্ট্রং। The realization of aging and mortality will make you love more strongly. It suggests that awareness of loss of youth deepens love and appreciation. This line is ambivalent. After listening to the poet's lament for the loss of youth, his friend will think of his own fortune and love the poet more strongly. It may also mean that an awareness of the poet's aging will make him love the poet deeply. আরও শক্তিশালী ভালোবাসা। বার্ধক্য ও মরণশীলতার উপলব্ধি আরও প্রবলভাবে ভালোবাসতে প্রেরণা দেবে। এটি ইঙ্গিত দেয় যে যৌবন হারানোর সচেতনতা ভালোবাসা ও মূল্যায়নকে গভীর করে। এই পংক্তিটি দ্ব্যর্থবোধক। কবির তারুণ্য হারানোর বিলাপ শুনে তাঁর বন্ধু নিজের সৌভাগ্যের কথা ভাববে এবং কবিকে আরও গভীরভাবে ভালোবাসবে। এর মানে এও হতে পারে যে কবির বার্ধক্য সম্পর্কে সচেতনতা তাঁকে অনুপ্রাণিত করবে কবিকে গভীরভাবে ভালোবাসতে। ওয়েল, হিয়ার লাভ ডিপলি সো লং লাইফ লাস্টস। এখানে জীবন থাকতে গভীরভাবে ভালোবাসো। এর লং, বিফোর লং। What will the poet's friend give up before long? His youth or his friend? The word long suggests the march of time and separation due to death. অচিরেই, অদূর ভবিষ্যতে। কবির বন্ধু অচিরেই কি ত্যাগ করবেন, তাঁর যৌবন নাকি তাঁর বন্ধুকে? লং শব্দটি সময়ের গতি এবং মৃত্যুর কারণে বিচ্ছেদের ইঙ্গিত দেয়। বাংলা লিপিতে পাঠ। That time of year thou mayst in me behold, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold, bare ruined quires where let the sweet birds sang. বঙ্গানুবাদ। সেই ঋতুতে আমার মাঝে দেখো তুমি এসে, যখন হলুদ পাতা বা কিছুই নেই বা কয়েকটি আছে ঝুলে, ডালগুলি সব কাঁপে শীতের হিমেল হাওয়ার বসে, উজাড় হওয়া গানের মহল পাখি শূন্য ডালে। In me thou seest the twilight of such day, as after sunset fadeth in the west, which by and by black night doth take away death's second self that seals up all in rest. আমার মাঝে দেখবে তুমি সেই গধূলির বেলা, সূর্যাস্তের পর, পশ্চিমে যা মিলায় ধীরে ধীরে রাত্রির কালো আঁধার, মৃত্যুর ছায়া ফেলা, মৃত্যুর ঘুমে মুড়ে দেয় জীবনের সব কিছুকে ঘিরে। In me thou seest the glowing of such fire, that on the ashes of his youth doth lie, as the deathbed whereon it must expire, consumed with that which it was nourished by. আমার মাঝে তুমি সেই আগুনের শিখা খুঁজে পাবে, যৌবনের ছাইয়ের উপর যা জ্বলে শেষবারের মতো, যৌবনের শয্যা পারে যে আগুন জ্বলে নিভে যাবে, জীবন রসে পুষ্ট হয়ে নিজেই নিঃশেষিত। This thou perceivest, which makes thy love more strong, to love that well which thou must live long. এসব বোঝো যদি, তীব্র প্রেম জাগুক হৃদয় তোমার, হারিয়ে যাওয়ার আগে ভালোবাসা ছাড়া গতি নেই আর।